লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে জানব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আগে জানিয়েছি সংবাদ সম্প্রসারণে আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। সংবাদ সম্প্রসারণে আপনাদের আবারও স্বাগত। ফাহিমা খাতুনকে শুরু করতে চাই। আজকে যে সিদ্ধান্তটি হলো, যেটি মহামারীর সময়ে যে ফলাফলগুলো দেওয়ার সিদ্ধান্তটি হলো, সেই সিদ্ধান্ত নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। সিদ্ধান্তটি কেমন হলো, ঠিক আছে কিনা, পরবর্তীতে এই সিদ্ধান্ত নিয়ে যে ফলাফলগুলো আসবে সেগুলো ছাত্রছাত্রীদের জন্য কতটুকু কল্যাণকর হবে? ধন্যবাদ আপনাকে। আজকে যে সিদ্ধান্তটি হলো, আমি মনে করি যে ছাত্রছাত্রীরা জুলাইয়ে রেজাল্ট হতো, পরীক্ষা হতে হয় এপ্রিলে, জুলাই রেজাল্ট হতো, প্রায় 1 বছর তারা পিছিয়ে গেল। সেই অবস্থায়ও কিন্তু তারা নতুন করে সংকটে পড়েছিল। যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে পরীক্ষা না হয়ে এইভাবে SSC এবং JSC রেজাল্ট মিলিয়ে তাদের ফলাফল দেয়া হবে, তারপরে কিন্তু তখনই যারা সিদ্ধান্তটা নিয়েছেন তারা খেয়াল করা উচিত ছিল যে পাবলিক পরীক্ষা আইনে এটা কভার করে না, কিন্তু সেটা হয়নি। না হওয়াতে দেখা গেছে যখন রেজাল্টের দিনক্ষণ ঠিক করা হবে তখন জানিয়ে দেওয়া হলো যে এই জটিলতার কারণে রেজাল্ট এখনই হচ্ছে না। এই যে সমস্যাটি, একে তো এই ছেলেমেয়েরা অটো পাসের একটা বেড়াজালে আটকে গেল, সেটা তাদের বয়ে বেড়াতে হবে সারাটি জীবন। তারপরে আবার ফল প্রকাশেই একটা অনিশ্চয়তা, একটা সমস্যার সৃষ্টি হলো। তার মধ্যে আমি মনে করি যে আজকে যে মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তটি হয়েছে সেটা তাদের জন্য মন্দের ভালো হয়েছে, যে এখন আমরা অর্ডিন্যান্স সংশোধন করে এই 2020-এর ফলের জন্য আমরা স্পেশালি সংশোধন করে আমরা রেজাল্টটা দিতে পারছি। কিন্তু তারপরেও আমি বলবো যে কর্তৃপক্ষকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই পূর্বাপর বিধিবিধান আইন দেখে সিদ্ধান্তটায় যেতে হবে। আমি যদি বলি 1972 সনে একটি নতুন স্বাধীন দেশ, সেখানে কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের জন্য একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে রেজাল্টে হয়েছিল। এইবারও কিন্তু আমরা এই সংকটটা আমরা এড়াতে পারতাম যদি আমরা তখন এই আইনের জটিলতাটা হিসাব করে আমরা সিদ্ধান্তটি তখন নিতাম। তাহলে এই ছেলেমেয়েদের 9টি মাস বসে থাকতে হতো না এভাবে, এবং তাদের বসে থাকার পরেও এই অটোপাস নিয়েও একটা দীর্ঘ জটিলতায়, দীর্ঘ সূচিতায় ভুগতে হতো না। তারপরেও বলবো যা হয়েছে মন্দের ভালো হয়েছে। আমরা আশা করব যে এই ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতে এই সমস্যাটি কাটিয়ে উঠে তারা পড়াশোনা মনোযোগ দিয়ে এই রেজাল্টের যে অটোপাস সেটাকে তারা দূর করতে পারবে। ধন্যবাদ। জি, আশরাফ কায়সার, আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথমত যে পরিস্থিতি যা, তাতে তো এরকম একটি সিদ্ধান্ত নিতেই হতো, কিন্তু সেটি যদি আমরা আরো আগে ভাবতে পারতাম যে আইনে কতটুকু কভার করে এবং কতটুকু করে না, তাহলে হয়তো যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আপনি জানেন যে শিক্ষার্থীদের মনে কোভিড-19 কিন্তু শুধুমাত্র অটো পাসের ছাপ রেখে যাবে তা কিন্তু না, তার শারীরিক এবং মানসিক অনেক কিন্তু প্রকাশ রয়েছে কোভিড-19-এ। কাজে আমাদের মনে হয়েছে যে বিষয়টিকে যদি আরো সামগ্রিকভাবে দেখার সুযোগ থাকে, যেমন অটো পাস করেছে যে জেনারেশন, এটি যখন যে বছরই হোক, যে কারণেই হোক, তার জন্য কিন্তু একটি বিশেষ পর্যায় বলবো, তাকে অনেকভাবে তার জীবনে এটির প্রভাব থেকে যাবে। সেই সঙ্গে যদি আমরা দেখতে পারি যে আজকে যখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তন, বিশেষ করে মানসিকটা আমি বলবো, কারণ দেখুন আমরা সবাই ভার্চুয়াল ওয়ার্ল্ড, অনলাইন এগুলো বলছি। আমরা যারা অ্যাডাল্ট মানুষ, পূর্ণবয়স্ক কাজ করছি, তাদের জন্য একরকম, আবার শিক্ষার্থীদের জন্য কিন্তু বিষয়টা আরেক রকম। কাজেই একটা স্টোলেন জেনারেশন তৈরি হচ্ছে কিনা, যেটা ইউনিসেফ অনেকভাবে বলার চেষ্টা করছেন, যার শারীরিক এবং মানসিক বিকাশে
এই কোভিড-19 এর ইম্প্যাক্ট কিভাবে থাকবে। আমার ধারণা বাংলাদেশের সরকার, শিক্ষা মন্ত্রণালয় তো বটেই, তাদেরকে আরো একটু বিস্তৃতভাবে, গভীরভাবে তার মানসিক দিকটাও দেখার দরকার। কারণ একটা তো হচ্ছে আপনার প্রশাসনিক সিদ্ধান্ত, যে আপনি মন্ত্রিসভায় অনুমোদিত হলো, সংসদে গিয়ে পাশ হবে এবং অটো পাস হলো এবং ফলাফল প্রকাশের একটি পর্যায়ক্রম তৈরি হলো। কিন্তু আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, এই জেনারেশনকেই তো বাংলাদেশের আগামীর দায়িত্ব আমরা দেখতে চাই। তাদের কোভিড-19 হয়তো আরো কিছুদিন থাকবে, যদিও আমরা চাই যত দ্রুত আমাদের জীবন থেকে সেটি চলে যাক। কিন্তু আমাদের কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে? আমাদের একটি প্রশাসনিক সিদ্ধান্ত কি একটি জেনারেশনকে তার শারীরিক এবং মানসিক যে বিবর্তন বা পরিবর্তন, সেটি থেকে কতটা রক্ষা করতে পারবে? আমার ধারণা যে আরেকটু ব্যাপকভাবে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাথে থাকলে একটা রোডম্যাপ তৈরি হবে যে আমরা কিভাবে কোভিড-19 এর সাথে আমাদের শিক্ষা কার্যক্রমকে মিলিয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত বা পর্যায়ের দিকে যেতে পারি কিনা। জি, আশরাফ কায়সার, আপনার মন্তব্য শুনলাম। নাজমুল আশরাফ, আপনার কাছ থেকে শুনতে চাই। আগের যে দুজন বললেন সেগুলো আমি পুনরাবৃত্তি করছি না। আসলে কোভিড মহামারী সমস্যাটা তো শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে। এবং এই মহামারীর কারণে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে এবং বিভিন্ন খাতে, যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, শিক্ষা খাতের এই সংকটটি কিন্তু সারা দেশে আছে, সারা বিশ্বে আছে। আমেরিকা, ইউরোপের মতো আমাদের অনেক বেশি উন্নত দেশ, তারাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একবার বন্ধ করেছে, আবার খুলেছে, আবার বন্ধ করেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার যে ঘটনাটি, এটি সারা বিশ্বে ঘটছে, সব দেশে ঘটছে, আমাদের এখানে সেটি ঘটছে। আমরা অনেক খাতের অনেক কিছু সচল করেছি এবং প্রায় স্বাভাবিক করে ফেলেছি, কিন্তু শিক্ষা খাতের ব্যাপারটিকে আমরা বলা যেতে পারে অন্যান্য দেশের মতোই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যে কারণে আমাদের শিক্ষার্থীরা অটো পাসের মতো বিষয়ের সাথে যুক্ত হলো, বা ফলাফল দেওয়ার যে প্রক্রিয়াটির কথা এখন বলা হচ্ছে, এবং তার জন্য যে আইন কানুনের ব্যাপার আছে, সেটি আগে ভাবা উচিত ছিল। আগে দুজন বলেছেন, আমি এটা একমত। হয়তো নতুন, আমাদের কাছে সবকিছুই তো নতুন। এই মহামারীর দুনিয়াতে বহু কিছুই আমাদের কাছে নতুন, এবং সেই নতুনত্বের কারণে আমাদের ভুল হবে, এটা সেটা বাদ পড়বে, আমাদের সংশোধন করতে হবে। অন্য অনেক দেশ কি করছে সেগুলো দেখে আমরা নিজেদের অবস্থান ঠিক করব, সিদ্ধান্ত নেব, সব ঠিক আছে। কিন্তু এখন অটো পাসের একটা জেনারেশন তৈরি হয়েছে, তাই জন্য এদেরকে দোষ দেওয়া যাবে না। আবার এই জেনারেশন যখন বিভিন্ন পর্যায়ে পড়ালেখা করে প্রফেশনে যাবে, তখন যদি তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়, তাহলে সেটি অন্যায় হবে। কারণ এই দোষটা তাদের না। মহামারী না থাকলে পরে নিশ্চিত স্বাভাবিকভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতো। এর সাথে কোনো বৈষম্য করা হবে হলে সেটি অন্যায় হবে, এটা যাতে করা না হয়, এক। আর দুই হচ্ছে যে তাদের যে মনস্তাত্ত্বিক প্রভাবের কথা আশরাফ কায়সার বলছিলেন, সেটিও আমরা দেখছি। আমেরিকার মতো দেশে তারা যে ঘরবন্দি হয়ে থাকছে, তারা যে আপনার দুঃশিক্ষণের মাধ্যমে পড়ালেখা করছে, বা অনেক ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, এবং ঘরে আবদ্ধ থাকার কারণে তাদের মানসিক অবস্থার উপরে যে প্রভাব, এবং তার জন্য যে ধরনের থেরাপি দরকার, যে ধরনের মনস্তাত্ত্বিক চিকিৎসা দরকার, সেগুলো আমাদের দেশে সেভাবে নেই। আমরা মনস্তাত্ত্বিক সমস্যাগুলোকে কখনো আমলে নেই না, এবং মনস্তাত্ত্বিক প্রভাব আমাদের উপরে কতটুকু আছে না আছে সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। কিন্তু এই কোভিড এর অন্য অনেক প্রভাবের সাথে মনস্তাত্ত্বিক প্রভাব যদি খুব ব্যাপক মাত্রায় হয়, যার ফলে আমরা হয়তো শিশুদের বা ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের আচরণে, কাজে, কথায় যদি কোন রকমের অস্বাভাবিকতা দেখি, তখন হয়তো আমরা এটা নিয়ে ভাববো। কিন্তু অল্প স্বল্প প্রভাব হয়তো এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু মানসিক প্রভাব বলি, শারীরিক প্রভাব বলি, আর্থিক প্রভাব বলি, এবং পড়ালেখা, পরীক্ষা, ক্লাস করা, সবকিছুর উপর যা কিছু হচ্ছে, সেটি সারা বিশ্বে যেতে হচ্ছে, আমাদেরও হবে। আমাদের এই ক্ষতিগুলো, বিকল্প উপায়গুলো মেনে নিতে হবে। আমেরিকা, ইউরোপের মতো বহু দেশে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রাখছে, আর কোনো ক্লাসও হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুঃশিক্ষণের ব্যবস্থা আছে, সেটি আবার পুরোপুরি কার্যকর হচ্ছে না। বাংলাদেশেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এরকমটা আমরা করতে দেখেছি। কিন্তু এটা নিশ্চয়ই স্বাভাবিকভাবে পড়ালেখা করলে, পরীক্ষা দিলে যে ফল পাওয়ার কথা সেটা হবে না, সবই বিকল্প উপায়। ফলে এটি একটি অস্বাভাবিক অবস্থা, মহামারীর অবস্থা, যুদ্ধাবস্থা। তাতে করে এই বাস্তবতায় যতটুকু ভালো করা সম্ভব, ম্যাডাম যেটা বলছিলেন যে মন্দের ভালো, আমাদেরকে সেদিকে যেতে হবে। এই মন্দের ভালোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে নিশ্চয়ই অনেক ত্রুটি বিচ্যুতি, খারাপ দিক, অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাবো। সেটা ভাবলে হবে না, কারণ আমাদের কোনো উপায় নাই।
ফলে আমাদেরকে যদি ভাবতে হয় তাহলে বিকল্প বাস্তবতায়, মহামারীর বাস্তবতায় সরকার যা করছে বা আমরা যা করছি তার চেয়ে ভালো উপায় আছে কিনা, অন্য কোনো দেশ করছে কিনা, সেই উদাহরণ সামনে নিয়ে আসলে হয়তো আমরা সংশোধনের চেষ্টা করতে পারি, ভিন্ন সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমি মনে করি বিকল্প উপায় হিসেবে আমাদেরকে চলতে হবে। অবশ্যই। অধ্যাপক ফাহিমা খাতুন, আপনার বক্তব্যের সূত্র ধরে পাশাপাশি আশরাফ কায়সার যেটি বললেন যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমাদের নেই, এখন পর্যন্ত নেই, আপনার কাছে জানতে চাই নেই কেন? কারণ কোভিড তো কালকেই চলে যাচ্ছে না বা আগামী বছরে চলে যাচ্ছে না, যেটা মানে ফোরকাস্টিং হচ্ছে আগামী অন্তত 10 বছর কোভিডের একটা প্রভাব থাকবে। পাশাপাশি আমি জানতে চাই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বিশেষ করে ও লেভেল এ লেভেলের পরীক্ষা কিন্তু ইদানিংকালে নেওয়া হচ্ছে। গত বছর যেটি নেওয়ার কথা ছিল জুনে, সেটি হয়নি, অটো পাস করা হয়েছে, এখন কিন্তু নেওয়া হচ্ছে। পরীক্ষাটা নেওয়া যেত কিনা কোনোভাবে? ধন্যবাদ। আমি বলবো যে আমাদের যে পরিকল্পনা করতে দীর্ঘ সময় ক্ষেপণ, এটা কিন্তু আমার মনে হয় যে অন্য কোথাও হয়নি। আমরা দেখেছি যে সারা বিশ্বে লকডাউন চলছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, আবার যখন অবস্থা খারাপ হচ্ছে বন্ধ করে দিচ্ছে। আর আমাদের হলো উল্টোটা, যে আমাদের লকডাউনে আমরা যাইনি, আমাদের সব কিছু চলছে। গার্মেন্টস যখন খুলে দেওয়া হলো তখন অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এখন কিন্তু সবই চলছে। আপনি রাস্তাঘাটে গেলে মনে হবে না যে কোভিড-19 জন্য আমরা আটকে আছি। বিশেষ করে গ্রামে গঞ্জে কিন্তু একেবারে পুরো দমেই সবকিছু চলছে। শুধু স্কুল বন্ধ, এটার যে রেজাল্ট হচ্ছে যে মানসিক সমস্যাটা খুব বাড়বে, কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে, অনেক ফল এটা খারাপ হচ্ছে। তার চাইতে আমি বলবো যে আমাদের এই যে মার্চ থেকে বন্ধ, আজকে জানুয়ারি চলে যাচ্ছে, জানুয়ারি 11 তারিখ, তো এই যে দীর্ঘ প্রায় একটা বছরে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার অনেকটা সময় চলে গেছে। যারা নীতি নির্ধারক তারা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা প্রকাশ করা উচিত ছিল এবং পরামর্শ নেওয়া উচিত ছিল। আমার তো মনে হয় যে গ্রামীগঞ্জের স্কুলে কিন্তু বাচ্চারা স্কুল মাঠে গিয়ে খেলছে, তাদেরকে কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন খোলা রাখা যায় কিনা, এই বিষয়গুলোও কিন্তু আমরা একটু পরীক্ষা করে দেখতে পারতাম। অনেক ক্ষতি হয়ে গেছে, কওমি মাদ্রাসায় ছাত্র ভরে যাচ্ছে, সেগুলো সব খোলা, আমাদের স্কুল বন্ধ, ড্রপ আউট বেড়ে যাচ্ছে, বাল্য বিয়ে বেড়ে যাচ্ছে। এই যে আমাদের মানসিক সমস্যা, সেটা যে কি সমস্যা হবে ছাত্রছাত্রী ছেলেমেয়ের মধ্যে, সেটা কিন্তু আমি মনে করি যে পরে আমরা সাংঘাতিকভাবে ফেস করব, বিশেষ করে শহরের ছেলে মেয়েদের জন্য। ওরা, আমি দেখেছি অনেকেই এখন বের হতে চায় না, বাসা থেকে বেড়াতে বললো তাদের যে একটা অলসতা চলে এসেছে, তারা বিষণ্ণতা চলে এসেছে, সেটা কাটিয়ে উঠতে পারছে না। কিশোর অপরাধ বেড়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং সব মিলিয়ে যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু সবচাইতে আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ নিতে হবে যে আমাদের এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করে কিভাবে দ্রুত সমাধানে যাওয়া যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে ধাপে ধাপে আমরা একটু এগিয়ে আসতে পারি ছেলে মেয়েদেরকে নিয়ে। সেই বিষয়টা এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আর দেরি করা যায় না বলে আমি মনে করি। জি, আশরাফ কায়সার, আপনার কাছে জানতে চাই, আসলে সবকিছুই তো খুলেছে মোটামুটি, ইভেনকে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে নিয়ে অভিভাবকরা ঘুরতে যাচ্ছেন, কক্সবাজারে যাচ্ছেন, ভিড় করছেন, সেন্ট মার্টিনে যাচ্ছেন, স্কুল কলেজগুলো বন্ধ, সেটি করা যেত কিনা? দেখুন, আমি মনে করি যে আমরা অনেকভাবে পরিস্থিতির সঠিক মোকাবেলা করেছি, কোথাও কোথাও আমাদের অনেক ভুল হয়েছে। যেমন যুক্তরাজ্যের সাথে আপনার ফ্লাইট চালু থাকবে কি থাকবে না, সেই জায়গাটিতে পৃথিবীতে বাংলাদেশের মতো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর কারো হয়েছে কিনা আমি জানি না। 1-1.5 মাস সময় নিয়েছেন। মার্চে আমরা কিছু ভুল করেছি, তার খেসারত আমরা দিয়েছি। আমরা আবার জানুয়ারি ডিসেম্বরেও কিন্তু ভুল করেছি। স্কুলের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে ঢালাওভাবে বন্ধ না করে আপনি তো পরীক্ষামূলকভাবে করতে পারতেন। কোনো কোনো স্কুলে একদিনও তো যেতে পারতো, কোনো কোনো স্কুলে একদিন পর পর যেতে পারতো, গ্রামের স্কুল খোলা থাকতে পারতো, শহরের স্কুল বন্ধ হলো, আবার শহরের স্কুলে আপনি একটা পর্যায়ক্রমে চালু করতে পারতেন। আমরা এই জীবন ঘনিষ্ঠ এবং পরিস্থিতি ঘনিষ্ঠ যে সিদ্ধান্ত গ্রহণের যে সুইফট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, পরীক্ষামূলক করা, তার প্রতিক্রিয়া দেখা, এটিই তো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয়। কিন্তু আমরা দেখতে পেলাম না আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটি হলো। আপনাকে আমি একটু বলি, ডিজিটাল লার্নিং ঘরের ভেতরের চিত্রটি কেমন? ঘরের ভেতরে হচ্ছে, আমি যদি শহরে ছেলে মেয়েদের কথা বলি, আমার নিজের একটি ছেলে আছে, ক্লাস 9-এ পড়ে, তাকে নিয়ে আমরা সবাই এমনিতে চিন্তিত যে তারা কি অসামাজিক হচ্ছে কিনা।
গত 10 মাসে সে আর বলার অপেক্ষা রাখে না যে অসামাজিক হয়ে গেছে। সাথে সাথে যুক্ত হয়েছে অনলাইন ক্রাইম। আপনি অনলাইন ক্লাসরুমে কি ঘটছে, কে অংশ নিচ্ছে, কে অংশ নিচ্ছে না, এবং তারপরে তার দুষ্টমি বেড়েছে কিনা, তার বন্ধুদের সাথে তার সম্পর্কের মাত্রা কোথায় গেছে, এই যে চিন্তাগুলো, আপনি 1 বছরের একটা পরিবর্তনকে মোকাবেলা করতে আপনার 10 বছরও লাগতে পারে। সেখানে যদি আজকে কোভিড-19 3 বছর 5 বছর থাকে, তার মানে কি আপনি 50 বছর লাগাবেন সেই ঝুঁকি থেকে? অবশ্যই পরিকল্পনা নিতে মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি, আমি একটা কথা বলি, এই বিষয়ের সংশ্লিষ্ট মানুষকে নিয়েও তো সিদ্ধান্ত গ্রহণ করা যেত। শুধু কি প্রশাসনিক সিদ্ধান্ত? শিক্ষার্থীদের জীবন কি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা উচিত? এই প্রশ্ন রেখে কিন্তু আমার মনে হচ্ছে পুনর্বিবেচনা করা উচিত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত, যাতে আমরা নিশ্চিত হতে পারি আমরা একটা ডিরেকশনে যাচ্ছি। নাজমুল আশরাফ, আপনি কিছু যুক্ত করবেন ছোট্ট করে? ছোট করে বলছি যে শিক্ষা খাতের বিষয়টা আমরা অন্য অনেক খাতের সিদ্ধান্তের ক্ষেত্রে আটপাচ করেছি, এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়েছি, নানান সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে, অনেক রকমের আশঙ্কার কথা বলা হয়েছে, অন্য দেশের উদাহরণ দিয়ে আমরা দেখিয়েছি যে এটা করা সেটা করা ঠিক হবে না, তারপর সরকার করেছে। যেই মাত্রায় আমাদের আক্রান্ত এবং মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল অন্য অনেক দেশের বাস্তবতার নিরিখে, সেগুলো আমাদের এখানে হয় নাই। সেটি হয়তো আল্লাহর কৃপা। কিন্তু শিক্ষা খাতের সাথে যত মানুষ যুক্ত, আপনি সারা দেশের শিক্ষা পরিবার যদি চিন্তা করেন, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, কর্তৃপক্ষ এবং তাদের বাবা মা পরিবার, অনেক বিশাল একটা জনগোষ্ঠী। ফলে আমরা কিন্তু উন্নত দেশ, যাদের সামর্থ্য বেশি, যারা স্বাস্থ্যবিধি অনেক বেশি মেনে চলেন, যাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, যাদের সবকিছু আমাদের চেয়ে অনেক বেশি ভালো, তারাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে এটাই করছে। যখন অবস্থা খারাপ হয়েছে বন্ধ করেছে। এখন ধরেন ইউরোপ আমেরিকাতে যখন প্রথম দফা অনেকটা উন্নতির দিকে ছিল, কিছু কিছু স্কুল খুলেছে, আবার যখন দ্বিতীয় দফা শুরু হলো আবার বন্ধ করে দিয়েছে। ফলে এই ক্ষতি তো তারাও মেনে নিচ্ছে। ফলে শিক্ষার সাথে যুক্ত যেহেতু জনগোষ্ঠী অনেক বড়, এবং এটাকে নিয়ন্ত্রণ করা, এবং আপনি স্কুলের প্রাইমারি স্কুল থেকে শুরু করে মানে সব এই বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। এই কারণে বলছেন আপনি যে সিদ্ধান্তটি মোটামুটি মধ্যে আবদ্ধ করা খুব কঠিন কাজ। এই কারণে বন্ধ রাখা এবং এই ক্ষতিটা মেনে নিয়ে বিকল্প উপায় ছাড়া আমাদের আর জি। নাজমুল আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে যুক্ত হব নাজমুল আশরাফ এবং আশরাফ কাছে, দুজনের সঙ্গে যুক্ত হব। অধ্যাপক ফাহিমা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। থাকবেন দর্শক আমাদের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। যেটি নিয়ে এখন আলোচনা করতে চাই সেটি শেষ পর্যন্ত অনেক ভয়ভীতি, অনেক কিছু পরেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানা গেল যে 25শে জানুয়ারির মধ্যেই করোনা ভ্যাকসিন আসছে আমাদের দেশে, এবং প্রথম দফায় 50 লাখ আসছে, 6 মাসে 3 কোটি আসবে। সেটি একটি ভালো খবর বলে মনে হয়। আশরাফ কায়সার, আপনি কি বলবেন? নিশ্চিতভাবেই ভালো খবর, কেননা আমাদের এখন উদ্বেগ এবং উৎকণ্ঠা হচ্ছে কত তাড়াতাড়ি টিকা আসতে পারে এবং সেটি কত দ্রুত, যার জন্য সবচেয়ে প্রয়োজন, তার কাছে পৌঁছে দেওয়া যায় এবং তার শরীরে ব্যবহার করা যায়। এখন আমরা এই খবরে অনেকটাই স্বস্তি পেয়েছি এবং 3 কোটি ভ্যাকসিন যদি আপনার 6 মাসের মধ্যে এসে থাকে, এখন আমাদের দেখতে হবে যে আমরা এটা বাস্তবায়ন করব কিভাবে, আমরা কাদেরকে প্রায়োরিটি দিচ্ছি, ফ্রন্টলাইনার বলে কাকে নিচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক, কাদেরকে দিচ্ছি। এবং আপনি জানেন যে এটি খুব স্পর্শকাতর, তাকে একটি টেম্পারেচারে পরিবহন করতে হবে, সংরক্ষিত করতে হবে, ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়াটি আমরা একটু পরিষ্কার হতে চাই। দেখুন, প্রথমত টিকা কে আমদানি করছে এটি নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা ভ্যাকসিনকোকে দেখেছি সিগনেচার করতে বা কন্ট্রাক্ট সাইন করতে সিরাম ইনস্টিটিউটের সাথে। সরকার বলছেন সরকারের সাথে সরকারের সম্পর্ক, এটি পরিষ্কার হওয়া দরকার। কারণ দেখুন, এটি জনস্বাস্থ্যের বিষয়, নাগরিকদের জানার অধিকার আছে যে এটির আসলে মূল্যমান কি, কে আনছেন, সরকার কাউকে এজেন্ট নিয়োগ করেছে কিনা, এটি পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার অন্যান্য টিকার ক্ষেত্রে কি ভূমিকা রাখছে। ধরেন সেরাম ইনস্টিটিউট থেকে আপনি অক্সফোর্ডের টিকা আনছেন, পৃথিবীর সব দেশই 2-3টি অপশন নিয়ে কাজ করছে। কাজে আমাদের অন্য অপশনগুলো, আগের আলোচনার সূত্রে বলি, আমাদের প্যারালাল আগানোর একটা প্রক্রিয়া শুরু করতে হবে। যে ঠিক আছে, এটি 3 কোটি টিকা আসলো, আমরা কি 3 কোটি টিকা 3 কোটি মানুষের শরীরে ব্যবহার করব, নাকি আমরা 1.5 কোটি মানুষের শরীরে 2টি করে ব্যবহার করব? এই সিদ্ধান্তটি আমাদের জানা দরকার। দেখুন, এগুলো খুবই উচ্চ মার্গের জনস্বাস্থ্যের বিষয়, বিশেষজ্ঞদের কথা বলা উচিত। কিন্তু কোভিড-19 কারণে আমরা সাধারণ মানুষও উদ্বেগ উৎকণ্ঠার কারণে, নাজমুল ভাই যেমনটি বলছিলেন, আমরা অনেক দেশে খোঁজ খবর পেতে শুরু করেছি, তাদের বাস্তবায়ন প্রক্রিয়া জানতে শুরু করেছি।
আমরা রিইনভেন্টিং দ্য হুইল না করে বেস্ট প্র্যাকটিস নিতে পারি কিনা, আমাদের জনজীবনের সাথে যায়, পরিস্থিতির সাথে যায়। এটা খুবই ভালো খবর যে আমাদের যেই আতঙ্কটা তৈরি হয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সেই জায়গায় যায়নি কোভিড-19 কিন্তু কখন তার রূপ চেঞ্জ হয়, কখন তার মৌসুমী বায়ু আমাদেরকে আবার ধরে ফেলে, এই জায়গাটিতে আমাদের খুব নিশ্চিত হতে হবে। অতএব টিকার ক্ষেত্রে সেরাম ইনস্টিটিউটের টিকার আমদানি করা এবং তার পরিবহন করা এবং তার ব্যবহার এটি পরিষ্কার হওয়া দরকার আগামী 6 মাস বা 1 বছরে। আর দ্বিতীয় হচ্ছে সরকার অন্যান্য টিকার ক্ষেত্রে কি উদ্যোগ নিজে আমদানি করবেন, নাকি সরকার আরো বেসরকারি কোম্পানিকে এজেন্ট নিয়োগ করে তার মাধ্যমে আমদানি করবেন এবং তার ব্যবহার কি হবে? জি, আশরাফ কায়সার, বুঝতে পেরেছি। নাজমুল আশরাফ, আশরাফ কায়সার যেটি বললেন যে এর মধ্যে পরিষ্কার করা হয়েছে যে 1.5 কোটি মানুষকে দেওয়া হবে 2টি ডোজ করে, মানে যে 3 কোটি ভ্যাকসিন প্রথম পর্যায়ে আসছে সেটি মোটামুটি পরিষ্কার। বেক্সিমকোর মাধ্যমে হচ্ছে, হ্যাঁ এটি পরিষ্কার নয় এখন পর্যন্ত। সরকার বলছে G2G, বেক্সিমকো বলছে না, প্রাইভেট প্রতিষ্ঠান টু প্রাইভেট প্রতিষ্ঠান। বিষয়টা পরিষ্কার না কিন্তু এটা সরকার পরিষ্কার করতে পারবে। আমরা যেটা বুঝতে পারছি যে সরকারের পক্ষ হয়ে বেক্সিমকো কাজটা করছে, অথবা সরকার বেক্সিমকোকে এই কাজটি দিয়েছে এক ধরনের, মানে কি বলবো, কন্ট্রাক্ট দেওয়ার মতো সেরকমটা। তো কেন সরকার তার নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে করতে পারলো না? একটি বেসরকারি ওষুধ কোম্পানিকে কেন যুক্ত করতে হলো? তাদেরকে দেওয়ার পেছনে কি যুক্তি আছে আমরা জানি না। এমন তো না যে তারা ওষুধ কোম্পানি বলে তারা ওষুধ পয়দা করবে, তা তো না, তারা আমদানি করে বিলি করবে। তো বিলি করা বা টিকা দেয়া এই ব্যবস্থাপনা তো সরকারি ভাবে হবে, প্রশাসনের মাধ্যমে হবে, তাহলে কেন আরেকটি প্রতিষ্ঠানকে যুক্ত করা? এটা আমার কাছে স্পষ্ট না। দ্বিতীয় কথা হচ্ছে যে ভালো খবর যে আমরা আপনার কি বলে অ্যাস্ট্রাজেনিকা, হ্যাঁ অ্যাস্ট্রাজেনিকা টিকাটা আমরা পেতে যাচ্ছি। প্রথমে 50 লক্ষ আসবে, তারপরে আস্তে আস্তে 3 কোটি আসবে। 3 কোটি আমরা 2 কোটি মানুষকে দেব। কিন্তু আমাদের 17 কোটি মানুষের দেশে কতজনকে আমরা দিতে পারবো বা কতজনকে লাগবে? শতভাগ মানুষকে লাগবে না, শতভাগ কোনো দেশে দিচ্ছে না। কিন্তু যেই ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, যে কাজগুলো অন্যান্য দেশ আগে শুরু করে দিয়েছে, ব্রিটেন সবার আগে শুরু করেছে, আমেরিকা শুরু করেছে, ইউরোপের বিভিন্ন দেশ করছে, চায়না, রাশিয়া তারা নিজেদের ওষুধ দিয়ে করছে, সেখানে ক্রাইটেরিয়াটা একেবারে স্পষ্ট। WHO সেই ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে ফ্রন্টলাইনার, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, তারপরে হচ্ছে এবং মানে জরুরি কাজে যারা নিয়োজিত থাকেন, তারপর হচ্ছে বয়স্ক লোক এবং জরুরি সেবার লোক, তারপরে হচ্ছে আপনার সাধারণ মানুষ। তার মানে মোটা দাগে 3 ধাপে, ফ্রন্টলাইনার, তারপরে হচ্ছে জরুরি কাজে নিয়োজিত এবং বয়স্ক, তৃতীয় হচ্ছে সাধারণ মানুষ। তাহলে আমরা 1.5 কোটি পাচ্ছি সিরাম ইনস্টিটিউট থেকে, সেই 1.5 কোটি 3 কোটি পাচ্ছি, আমরা 1.5 কোটি মানুষকে দিতে পারবো। তাহলে অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা এই 1.5 কোটি মানুষকে দেই, এখানে প্রশ্ন হচ্ছে যে আমার তো অগ্রাধিকারের প্রথম তালিকায় হচ্ছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে প্রশ্ন হচ্ছে হাসপাতাল তো নানান রকমের, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ছোট হাসপাতাল, বড় হাসপাতাল, ঢাকার বাইরের, গ্রামের, প্রত্যন্ত অঞ্চলের, সেখানে অগ্রাধিকারটা কি হবে? এই যে বিতরণ প্রক্রিয়া বাংলাদেশে কোনো কিছু সুষ্ঠুভাবে হয় না। ত্রাণ থেকে শুরু করে যে কোনো কিছু করতে গেলে আমরা দেখি এর মধ্যে অনিয়ম হয়, যার পাওয়ার কথা সে পায় না, যার পাওয়ার কথা না সে পায়, এবং এই যে আগে পরে ব্যাপারগুলো ঘটে, তালিকায় ভুল হয়, স্বজনপ্রীতি হয়, আমাদের প্রশাসনের লোকের মাধ্যমে হয়, আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে হয়, মন্ত্রী এমপির মাধ্যমে হয়, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তাদের মাধ্যমে হয়। সেই জায়গাটা সুষ্ঠু হবে কিনা এই একটা আশঙ্কা আমাদের আছে। আর অন্যান্য যে ওষুধগুলোর কথা বলছি, যে এখন পর্যন্ত যেগুলোর অনুমোদন সবার আগে পেয়েছে, যাদের সাকসেস রেট বা সাফল্যের হার সবচেয়ে বেশি, তার মধ্যে আছে হলো ফাইজার, তারপর হচ্ছে মডার্না। তো ফাইজার মডার্নার ব্যাপারে আমি দেখলাম কয়েকটা পত্রিকায় যে তাদের কাছ থেকেও আমরা আনবো। ফাইজারের প্রবলেম হচ্ছে যে এটাকে -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়, কিন্তু সরকার বলছে যে সীমিত পরিসরে যদি ওই টিকাটা দেওয়া হয় তাহলে এটা আমরা করতে পারবো, সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে হয়তো পারবো না। মডার্নার ক্ষেত্রে এই সমস্যাটা কম, মোটামুটি নরমাল ফ্রিজারে রাখা যায়। আর এই যে আপনার অ্যাস্ট্রাজেনিকা তো আরো স্বাভাবিক অবস্থায় রাখা যায়। ফলে বাকি দুটো অপশনের আমদানি যেটি পত্রপত্রিকায় আসছে সূত্রে বরাদ দিয়ে, সেগুলো আসলে পরে 3 ধরনের টিকা হলে পরে হয়তো আরো বেশি মানুষকে দেওয়া যাবে। কিন্তু অগ্রাধিকারের তালিকা এবং কত সংখ্যক মানুষকে দেব এবং কত ধাপে দেব, কত দিনে দেব, সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে স্পষ্ট না। অন্যান্য দেশে যেভাবে হচ্ছে, তাতে করে যদি আমরা জানুয়ারিতে টিকা পেয়ে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করি, আমাদের সামর্থ্য বাস্তবতা অনুযায়ী তাতেও পুরো বছর লেগে যাবে। কত শতাংশ মানুষের? বেশ কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন সবার দরকার নাই, একটা এস্টিমেট করা হচ্ছে 40% মানুষকে। যদি 40% মানুষকে দেওয়া হয়, তাহলে 17 কোটি মানুষের 40% কত হয়? সেই পরিমাণ টিকা আমরা পাচ্ছি কিনা, আর পাওয়ার ক্ষেত্রে
অন্য কোম্পানিগুলো এরকম নানা ধরনের নানা প্রশ্নগুলো এখনো থেকে যাচ্ছে। প্রশ্নগুলো আশা করি সরকারের পক্ষ থেকে একটা পরিষ্কার তো হবেই, কোনো না কোনো দিন আমরা পরিষ্কার পাবো। দুজন থাকবেন আমাদের সঙ্গে। আরো একটা বিরতির সময় হয়েছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতির সঙ্গে থাকুন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আজকেই সম্ভবত ট্রাম্পের বিরুদ্ধে একটি অভিশংসন প্রস্তাব উঠবে। আজকে তো এরই মধ্যে 9টা বাজতে চললো, কিছুক্ষণের মধ্যে হয়তো উঠে যাবে। কিন্তু সেটি যদি হয়, প্রক্রিয়াগুলো শেষ করতে করতে 9 দিন, মানে 20 তারিখে যদি বাইডেন শপথ নেন, তার মধ্যে এটি করা সম্ভব কিনা? দেখুন, এটি যদি ট্রাম্পের মেয়াদের একদিন আগেও করা যায় এবং সেটি পৃথিবীর ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। কেননা তাকে ইমপিচ করা উচিত, অভিশংসন করা উচিত। এটি কিন্তু তার নির্বাচিত হওয়ার পরদিন থেকেই মার্কিন জনমনে বটে, বিশ্ব জনমতেও প্রতিফলিত হয়েছে। পরবর্তী 4 বছরে তিনি কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন যে মার্কিন দেশের মতো এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের দায়িত্বভার বহন করার মতো মানসিক এবং শারীরিক ভারসাম্য তার রয়েছে কিনা। তার উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড পৃথিবীকে একটি বেসামাল জায়গায় নিয়ে যাওয়া এবং পরবর্তীতে নির্বাচনের আগে এবং পরে, বিশেষ করে নির্বাচনের ফলাফলের পরে ডোনাল্ড ট্রাম্প যেই ভূমিকায় ছিলেন এবং যেভাবে প্রতিদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নির্বাচনী ফলকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন, বাতিল করতে চেয়েছেন, তার চূড়ান্ত প্রকাশ কিন্তু আমরা ক্যাপিটল হিলের ঘটনায় দেখতে পেয়েছি। এখন ক্যাপিটল হিলের ঘটনা দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্টেবল আইটেমের একটা হচ্ছে ডেমোক্রেসি। আর্মসের পরেই যদি আমি বলি সেটা ডেমোক্রেসি। পৃথিবীর বিভিন্ন দেশে তারা খবরদারি করতে চান যে রাষ্ট্র গণতান্ত্রিক পথে আছে কিনা। সেই দেশের সরকার ব্যবস্থা যদি এইভাবে আপনার কাছে এক্সপোজড হয় এবং প্রেসিডেন্ট দায়িত্ব থাকা অবস্থায় তিনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তার সমর্থকদের উগ্রতাকে আরো বিকশিত করে ক্যাপিটল হিলে আক্রমণ করতে পারেন, এবং যেখানে আপনি জানেন আজকে পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। অভিশংসনের পথে কংগ্রেস যাচ্ছে, এটি কিন্তু প্রমাণিত। একটা উদ্যোগটাই হচ্ছে সবচেয়ে বড় খবর বলে মনে হয়। নাজমুল আশরাফ, সময় একদম কম, নাজমুল আশরাফ আপনার কাছ থেকে জানি। জি না, ট্রাম্পকে কেন অভিশংসন করা দরকার সেই আলোচনায় যাচ্ছি না। ট্রাম্প কি করেছেন? অঘটনের মাধ্যমে দায়িত্বে এসেছেন, 4 বছর অঘটন করেছেন এবং বিদায়ের সময় অঘটন ঘটাচ্ছেন, এবং আমেরিকার ইতিহাসে তার মতো মানে খারাপ প্রেসিডেন্ট আর দ্বিতীয়টা নাই। সেই আলোচনা না গেলাম, কিন্তু আপনি যেটা বলছেন অভিশংসন হচ্ছে দ্বিতীয় অপশন। প্রথম অপশন হচ্ছে আমেরিকার সংবিধানের আপনার 25তম সংশোধনী যেটি, সেটিকে কার্যকর করবে প্রথমে কংগ্রেসের লোয়ার হাউস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। সেখানে এটি কার্যকর করে মাইক পেন্সকে আহ্বান জানানো হবে ট্রাম্পের ক্যাবিনেটের মেজরিটি সদস্যদের মাধ্যমে ট্রাম্পকে অপসারণ করা, রিমুভ করা। সেটি যদি মাইক পেন্স বা তার ক্যাবিনেটের মেজরিটি সদস্য না করেন, তখন তারা অভিশংসন প্রস্তাব আনবেন এবং সেটি পাশ করবেন। এবং সেটি পাশ করার জন্য সময় হাতে কম। প্রথমবার যখন অভিশংসন করা হচ্ছে তার পুরো প্রক্রিয়াটা লেগেছিল মাস 3। এবার তো সেই সময় নাই। সেই জন্যই ন্যান্সি পেলোসি স্পিকার বলেছেন যে ওনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোন রকমের শুনানি ছাড়া প্রস্তাব পাশ হবে, ভোটাভুটি হবে। এই সংক্ষিপ্ত উপায়ে অভিশংসন প্রস্তাব পাশ করার জন্য আরেকটি আইন তারা আপনার হাউসে আনবেন এবং পাশ করবেন, ফলে অভিশংসন করা যাবে। কিন্তু প্রথমে হচ্ছে আপনার অপসারণের জন্য 25th অ্যামেন্ডমেন্টটা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। সেটা যদি কার্যকর না হয় তাহলে অভিশংসন করা হবে, কিন্তু সেই অভিশংসন আগের মতো লোয়ার হাউসেই থাকবে, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে থাকবে। আপনার সেনেটে যাবে না এবং তার ট্রায়াল হবে না, সে ইমপিচড হবে না, কিন্তু হাউসে উনি ইমপিচড হয়ে থাকবেন। দ্বিতীয় দফা, এটি হবে আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার ইমপিচড হচ্ছেন। কিন্তু সেনেট যেহেতু এখনো রিপাবলিকানদের দখলে মেজরিটি, যদিও আপনার নতুন নির্বাচনের ফলে ডেমোক্রেটরা মেজরিটি পেয়েছেন, কিন্তু সেই নতুন সদস্যরা শপথ নিয়ে না বসা পর্যন্ত রিপাবলিকানদের হাতে সেনেট থাকার কারণে ফলে সেনেটে সেটি অ্যাপ্রুভাল হবে না এবং ট্রায়াল হবে না। জি, নাজমুল আশরাফ এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।